শেষ হয়ে গিয়েছে। এবার নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লোকভবনে একে একে প্রবেশ করতে শুরু করেছেন অনেকেই। সিইও মনোজ আগরওয়াল কিছুক্ষণ আগে তিনি পৌঁছে গিয়েছেন। আর কারা পৌঁছলেন, কি চলছে সেখানে বিস্তারিত জানবো। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন লোকভবন চত্বর থেকে। ঝিলাম, কি খবর রয়েছে? তোমাকে যে এই মুহূর্তের যে খবর সেটা হচ্ছে সিইও মনোজ আগরওয়াল তিনি বেরিয়ে গেলেন লোকভবন থেকে। বেরোনোর সময় সাংবাদিকদের তিনি প্রশ্নের উত্তরে জানালেন যে তিনি এসেছিলেন যে নির্বাচিত যতজন হয়েছে এই বিধানসভা নির্বাচনের যে প্রক্রিয়া তাতে যতজন নির্বাচিত হয়েছেন তাদের যে গেজেট নোটিফিকেশন সেই গেজেট নোটিফিকেশন তিনি এখানে দিতে এসেছিলেন। কারণ বর্তমান বিধানসভার মেয়াদ আজকে শেষ হচ্ছে, নতুন বিধানসভা গঠন করতে হবে এবং সেই গঠনের যে প্রক্রিয়া সেটা রাজ্যপাল করবেন এবং সেই রাজ্যপাল কি করবেন তিনি জানেন না। তবে তার বক্তব্য যে এই গেজেট নোটিফিকেশন জমা দেওয়া জরুরি। যারা যারা নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিতর তথ্য তালিকা, তাদের নাম ইত্যাদি সব নিয়ে রাজ্যপালের কাছে দিয়েছেন। অর্থাৎ যে বিধানসভা এই মুহূর্তে আছে সেই বিধানসভার মেয়াদ আজকে শেষ হচ্ছে এবং সেই বিধানসভা শেষ হলে নতুন যে বিধানসভা, যে নির্বাচিত বিধানসভা হয়েছে তাদের যারা যারা নির্বাচিত সদস্য তাদের নাম তালিকা ইত্যাদি নিয়ে যে গেজেট নোটিফিকেশন সেইটা তিনি রাজ্যপালের হাতে তুলে দিলেন। রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে এবং তিনি এটাও বললেন যে পরবর্তী পদক্ষেপ লোকভবন থেকে করা হবে, রাজ্যপাল স্বয়ং করবেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে চিফ সেক্রেটারি এসছেন এবং এসছেন আরও একজন সচিব। তারা দুজনে লোকভবনে ঢুকেছেন, রাজ্যপালের সঙ্গে তারা বৈঠক করছেন এবং পরবর্তীকালে বৈঠকে কি দাঁড়ায় এখন সেটাই দেখার। একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু এসেছিলেন, একেবারে রাজ্যপাল RN রবি তার সঙ্গে তার কথাও হয়েছে। যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের নাম সহ যে গেজেট নোটিফিকেশন তা কিন্তু তিনি দিয়ে গিয়েছেন। পরবর্তী পদক্ষেপ রাজ্যপাল করবেন এবং ইতিমধ্যেই মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়ালা তিনি পৌঁছে গিয়েছেন এবং একজন সচিব তিনিও কিন্তু পৌঁছে গিয়েছেন। অর্থাৎ দফায় দফায় লোকভবনে কিন্তু বৈঠক চলছে। একেবারে বিধানসভা নতুন আইনসভা গঠনের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত বলা যায়। আমি আবারও একবার কথা বলবো, ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, একেবারে সংবিধানের হিসেব মতো যে বিদায়ী সরকার ছিল আগামীকালই তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে 9 তারিখ নতুন সরকার কিন্তু শপথ নেবে। তার আগে এখনো পর্যন্ত লোকভবনে যে ধরনের ব্যস্ততা নজরে আসছে, কারা কারা এলেন, কার কার সঙ্গে বৈঠক হলো, তোমার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? এই মুহূর্তে লোকভবনে রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হচ্ছে এবং মুখ্য সচিবের পাশাপাশি আরও একজন সচিব তিনি এসছেন এবং তিনিও সেই বৈঠকে উপস্থিত আছেন। যেটা জানা যাচ্ছে যে লোকভবনে এই মনোজ আগরওয়াল তিনি যখন আসেন, এসে তার নিয়ম মতো যে যে নথি দেওয়ার দরকার, যার মধ্যে রয়েছে যে নির্বাচিত যে প্রতিনিধি এই বিধানসভা যে নির্বাচন প্রক্রিয়ায় তাদের গেজেট নোটিফিকেশনটা তিনি জমা দিয়েছেন। তিনি আমাদের প্রশ্নের উত্তরে জানালেন যে এই যে নির্বাচন প্রক্রিয়া যে সম্পূর্ণ হলো এই গেজেট নোটিফিকেশন জমা দেওয়ার পর এবং আজকেই এই পুরনো বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, সেই কারণে গেজেট নোটিফিকেশন লোকভবনে জমা দেওয়া বাধ্যতামূলক এবং নিয়ম অনুযায়ী তিনি সেটা করেছেন। পরবর্তী পদক্ষেপ নতুন বিধানসভা গঠন করা, তাদেরকে শপথ নেওয়ানো ইত্যাদি সবই লোকভবনের তরফ থেকে রাজ্যপাল করবেন। এবং এই বিষয়ে মনোজ আগরওয়াল তিনি বলেন যে তার কিছু করার নেই এবং এর পরবর্তীকালে যে পুনর্নির্বাচন ইত্যাদি হবে সেইগুলো তারা দেখবেন, তদারকি করবেন। এর পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন স্পষ্ট করে যে পুরনো বিধানসভার মেয়াদ আজকেই শেষ হচ্ছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চাইছেন না, সেক্ষেত্রে কি হবে সেই বিষয় নিয়ে তার বক্তব্য যে এটা তার এখতিয়ারের মধ্যে নয়, তিনি কোনো মন্তব্য করবেন না। তবে এখন সকলেরই নজর লোকভবনের দিকে, রাজ্যপাল কি করেন সেই দিকে। কারণ এই মুহূর্তে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হচ্ছে রাজ্যপালের এই গেজেট নোটিফিকেশন পাওয়ার পর। ঝিলাম, ধন্যবাদ। রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হচ্ছে, একজন সচিব তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। এরপরে লোকভবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনারা জানেন, কারণ আগামীকাল পর্যন্তই কিন্তু এর আগের সরকারের মেয়াদ রয়েছে। সম্ভবত 9 তারিখে পরবর্তী সরকার তারা কিন্তু শপথ নেবে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যদিও তার দল পরাজিত হয়েছে, তিনি পরাজিত হয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে নারাজ। সেক্ষেত্রে লোকভবনের কি ভূমিকা থাকবে তার দিকেই কিন্তু এখন সকলে তাকিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন, যদিও এবার পরাজিত হওয়ার পরও কিন্তু ইস্তফা দিতে তিনি নারাজ। তিনি বলছেন নীতিগত জয় কিন্তু তাঁদেরই হয়েছে, তিনি পরাজিত হননি, তাই তিনি পদত্যাগ করবেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন, কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে, সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা, যেটা সামনে গেলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারতো। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে, এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে, যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে, তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয়, তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।